এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি 16 তারিখ, 17 তারিখ এবং 18 জুন পুরো 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো একসাথে নিয়ে এসেছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ক্লাসটি মিসলেনিয়াস এক্সাম দিয়ে থাকো যদি তুমি, এছাড়া দেখবে রিসেন্ট পুলিশে বিপুল নিয়োগ হতে চলেছে, সিএম তো অ্যানাউন্স করেছে ওয়েস্ট বেঙ্গলের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবে, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া তুমি যদি এসএসসি এক্সাম দাও, রেলওয়ে দাও বা ব্যাংকিং যে কোনো এক্সাম দাও না কেন, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে যে কোনো এক্সামে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 52তম G7 সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হলো? মনে রাখবে ফ্রান্সে। ঠিক আছে, তাহলে মনে রাখবে 52তম G7 যে সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হলো? ফ্রান্সে হলো। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও যে 52তম G7 সামিট কত তারিখের মধ্যে হলো, এটা মনে রাখবে 13 থেকে 15 জুন 2026-এর মধ্যে অনুষ্ঠিত হলো ফ্রান্সের এভিয়ান শহরে। কোথায় হলো এটা মনে রাখবে। এই সামিটের প্রধান উদ্দেশ্য কি ছিল এটা মনে রাখবে। বিশ্বের গুরুত্বপূর্ণ ইকোনমিক, পলিটিক্যাল এবং সিকিউরিটি যেসব চ্যালেঞ্জেস রয়েছে এই সমস্ত এই বিষয়গুলি নিয়ে আর কি সদস্য দেশগুলির মধ্যে একটা সমন্বয় এবং সহযোগিতাকে বৃদ্ধি করা। ঠিক আছে, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। দেখো সামিটের প্রধান আলোচ্য বিষয় হলো যে গ্লোবাল পার্টনারশিপ, শেয়ার্ড গ্রোথ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইকোনমিক স্টেবিলিটি এবং জিওপলিটিক্যাল যে সমস্ত চ্যালেঞ্জেস রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা। ঠিক আছে, দেখো G7 বিশ্বের যে 7টি উন্নত এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের একটা গোষ্ঠী। দেখো আমি তোমাকে একটু আগে বলি, দেখো তোমরা রিসেন্ট খবর হয়তো শুনেছো যে G7-এ পার্টিসিপেট করার জন্য ইন্ডিয়া কিন্তু গেছিল। ঠিক আছে, ইন্ডিয়া অ্যাজ এ গেস্ট কান্ট্রি, ইন্ডিয়া কিন্তু মেম্বার নয়। ঠিক আছে, দেখো এটি ইকোনমিক, গ্লোবাল ইকোনমি, ট্রেড, এনার্জি, ক্লাইমেট চেঞ্জ এবং ইন্টারন্যাশনাল যে সিকিউরিটি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে। ঠিক আছে, বা কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে বা কি কি বিষয় নিয়ে আলোচনা করে এটি, এগুলো একটু মনে রাখবে। কারণ তোমরা জানো যে এখন মানে কি বলবো, স্টেটমেন্ট বেস প্রশ্ন বেশি জিজ্ঞেস করছে, তাই এসএসসি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে পুরো বিষয়টাই একটু পড়তে হবে। ঠিক আছে, একবার করে দেখে নাও তাহলে দেখো মনে থাকবে। কুইক রিভিশন পয়েন্টে চলো আমরা ফটাফট একবার দেখে নিই। তাহলে কোথায় হলো? এভিয়ান শহরে, ফ্রান্সে। তারিখটা ইম্পর্টেন্ট নয়, বাট দেখে নাও। 13 থেকে 15 জুন 2026-এ হলো। দেখো কত সালে 25 G7? 1975 সালে। কান্ট্রি মেম্বারগুলো মনে রাখবে, ফ্রান্স, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ইটালি, জাপান। ঠিক আছে, দেখো এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা দেখে নাও। প্রথম কোথায় হয়েছিল? দেখো ফ্রান্সে হয়েছিল। কোথায়? এটা একটা ফ্রান্সের ভাষা, রামবুয়ে, রামবুয়েতে হয়েছিল। ঠিক আছে, প্লেস আর কি 1975-এ। দেখো 2025 মানে আগেরটা, মানে এটা 52তম, ধরো আগেরটা 51তম কোথায় হয়েছিল? দেখো কানাডাতে হয়েছিল। আলবার্টা, কানাডা একটা জায়গা আছে আলবার্টা, সেখানে। দেখো রাশিয়া জয়েন করলে গ্রুপ জি এই নাম হয়ে গেছিল। ঠিক আছে, 1997 সালে, কিন্তু রাশিয়া দেখো 2014-তে বেরিয়ে যায়, এটা একটু মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে বা হবে? মনে রাখবে ধীরাজ শেঠকে। ঠিক আছে, ধীরাজ শেঠ। কারণ উপেন্দ্রজিৎ দ্বিবেদী ইনি 30 জুন রিটায়ার্ড করবেন আর কি, তারপরে ধীরাজ শেঠ ওখানে এই চিফ অফ আর্মি স্টাফ হয়ে যাবে। ঠিক আছে, পদটা পাবে আর কি, পদে বসবেন। ঠিক আছে, দেখো ব্যাখ্যাটা দেখে নাও। তাহলে এই যে ধীরাজ শেঠ উনি বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিয়োগ করা হবে আর কি, 30 তারিখে ঘোষণা হয়ে গেছে, 30 তারিখে হবে আর কি, পদে বসবে। আর তিনি বর্তমানে কোন পোস্ট আছে? ভাইস চিফ অফ আর্মি স্টাফ। ঠিক আছে, দেখো চিফ অফ আর্মি স্টাফ ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পেশাদার সামরিক কর্মকর্তা, একটু মনে রাখবে। আর সেনাবাহিনীর পরিচালনা, প্রশিক্ষণ, আধুনিকরণ এবং প্রশাসনের নেতৃত্ব এই চিফ অফ আর্মি স্টাফ দিয়ে থাকেন। ঠিক আছে, দেখো কুইক পয়েন্টে দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় পড়তে, রিভিশন করতে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তাহলে চিফ অফ আর্মি স্টাফ কে হবেন? ধীরাজ শেঠ। বর্তমানে কোন পোস্ট আছেন? ভাইস চিফ অফ আর্মি স্টাফের মধ্যে আছেন পোস্টে। ক তারিখে তিনি গ্রহণ করবেন পদ? 30 জুন 2026-এ। ঠিক আছে, কাকে রিপ্লেস করবেন? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি হেডকোয়ার্টার বলে নিউ দিল্লি। কত আর্মি ডে আমরা কবে পালন করে থাকি? মনে রাখবে 15 জানুয়ারি। ঠিক আছে, কেন পালন করে থাকি কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এস্টাবলিশ কত সালে হতে ছিল? এটা একটু মনে রাখবে, 1 এপ্রিল 1895। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সিপিপিআই 2025 অনুযায়ী ভারতের সেরা কন্টেনার পোর্ট কোনটি? মনে রাখবে অপশন সি কারেক্ট, জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি। ঠিক আছে, দেখো পুরো ডিটেলসে দেখে নিই। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও।
ওয়ার্ল্ড ব্যাংক এবং S&P গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স কর্তৃক প্রকাশিত কন্টেনার পোর্ট পারফরমেন্স যে ইন্ডেক্স সিপিপিআই, দেখো আগে ওখানে ছিল সিপিপিআই, ফুল ফর্মটা মনে রাখবে, কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, 2025 জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি কে ভারতের সেরা কন্টেনার পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো জওহরলাল নেহেরু যে পোর্টস অথরিটি রয়েছে, বৈশ্বিক যে র্যাঙ্কিং এক ধাপ উন্নত করে আর কি 52তম স্থান অর্জন করেছে, এটা একটু মনে রাখবে। এবং গত 6 বছরে বিশ্বের সব থেকে বেশি উন্নতি করা বন্দরগুলির মধ্যেও এটি অন্তর্ভুক্ত, মানে এই জওহরলাল নেহেরু, ঠিক আছে, পোর্ট অথরিটি। কোথায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তাহলে মনে রাখবে জওহরলাল নেহেরু পোর্ট ভারতের বৃহত্তম কন্টেনার পোর্ট এবং মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ে, তাহলে দেখো আমি তোমাকে একটু বলেই দিলাম আর কি, জওহরলাল নেহেরুটা কোথায় অবস্থিত, তাহলে এটা মনে রাখবো মহারাষ্ট্রে, নাভি মুম্বাই যেখানে সেখানে, ঠিক আছে। নাভা সেবাতে অবস্থিত, এটা মনে রাখবো জায়গা। কুইক রিভিশনের পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পুরো বিষয়টা সুবিধা হয় বুঝতে। চলো আমরা দেখে নিই। তাহলে বেস্ট ইন্ডিয়ান পোর্ট বলে জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি হয়ে যাবে। গ্লোবাল র্যাঙ্ক বলে 22। লোকেশন দেখো নাভি মুম্বাই অবস্থিত, কোথায়, নাভা সেবাতে অবস্থিত, এটা একটু মনে রাখবে। স্টেট বলে মহারাষ্ট্র। প্রতিষ্ঠিত কত সালে দেখো 1989। লার্জেস্ট কন্টেনার পোর্ট অফ ইন্ডিয়া, একটু মনে রাখবে। কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত, পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, তাই তো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো ভারত ইনোভেটস 2026 কর্মসূচির মূল উদ্দেশ্য কি? মনে রাখবো অপশন বি কারেক্ট, গ্লোবাল স্টার্টআপ অ্যান্ড ডিপ টেক কোলাবোরেশন, ঠিক আছে। ভারত ইনোভেটস 2026 কর্মসূচির মূল উদ্দেশ্য সেটা এটাই, গ্লোবাল স্টার্টআপ অ্যান্ড ডিপ টেক কোলাবোরেশন। দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 14 জুন 2026 ফ্রান্সের নিস শহরে, ফ্রান্সের এটা নিস শহর, ঠিক আছে, ভারত ইনোভেটস 2026 কর্মসূচি যৌথ উদ্বোধন করে। দেখো এই 3 দিনের কর্মসূচি ইন্ডিয়ান ডিপ টেক স্টার্টআপ ইনোভেটরস অ্যান্ড রিসার্চার্স এবং ইনভেস্টরদের গ্লোবাল ইনভেস্টর অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার জন্য আয়োজন করা হয়েছে, একটু মনে রাখবে এটা। আর এর উদ্দেশ্য কি, ভারতের যে উন্নত প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা, ঠিক আছে, ভারতকে গ্লোবাল ইনোভেশন যে হাব হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ইন্ডিয়ান ফ্রান্স টেকনিক্যাল যে কোঅপারেশনকে আরও শক্তিশালী করার এর লক্ষ্য। এটি ভারত এবং ফ্রান্স অর্থাৎ ইন্ডিয়া এবং ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন 2026 একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো আমি কুইক পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে দেখো প্রোগ্রামের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত ইনোভেটস 2026, ঠিক আছে, কোথায় হলো, ফ্রান্সের নিস শহরে। কে করলো, নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সাহেব আমাদের, ঠিক আছে। দেখো ডিউরেশন 3 দিনের হলো, পার্ট অফ কিসের পার্ট না, ভারত এবং ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন 2026 এটা একটা পার্ট। দেখো ডিপ টেক স্টার্টআপ মনে রাখবে 120, ঠিক আছে, এবং গ্লোবাল ইনভেস্টর যেটা রয়েছে 350+ এখানে পার্টিসিপেট করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর প্রশ্ন। দেখো তোমরা জানো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য। উড়িষ্যাতে পালিত রজ পর্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে থাকে। রজ পর্ব কোন স্টেটের একটা উৎসব, উড়িষ্যা, ঠিক আছে। দেখো বলছে কোন বিষয়ের সঙ্গে এটি সম্পর্কিত, হারভেস্ট, তারপর ম্যানহুড অ্যান্ড ফার্টিলিটি, না রিভার ওরশিপ, না ট্রাইবাল নিউ ইয়ার। তাহলে মনে হয় অপশন বি কারেক্ট, ওম্যানহুড অ্যান্ড ফার্টিলিটি, ঠিক আছে। দেখো রাজ পর্ব হলো উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব ওম্যানহুড অর্থাৎ নারীত্ব, ফার্টিলিটি মানে উর্বরতা এবং মাদার আর্থ, ঠিক আছে, এর সম্মানে উদযাপিত হয়ে থাকে, অর্থাৎ ভূদেবী যাকে বলা হয়, ভূদেবী। এটি মনসুন যে সিজন তার আগমন এবং কৃষি মৌসুমের সূচনার প্রতীক, এটা মনে রাখবে। এবং লোক বিশ্বাস অনুযায়ী এই সময় মাদার আর্থ ঋতুমতী অবস্থায় থাকেন, অর্থাৎ বাট এইটা শুধু একটু মনে রাখবে যেটা মনসুন সিজনের আগমন এবং কৃষি মৌসুমের সূচনার প্রতীক, এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সেই কারণে উৎসব চলাকালীন জমিতে চাষ এবং খননের মতো কাজ থেকে বিরত থাকা হয়। এই পয়েন্টটা একটু দেখে নাও, রজ, ঠিক আছে, রজ ছিল রজ পর্ব, রজ অর্থাৎ রজওয়ালা শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে মেনস্ট্রুয়েশন, ঠিক আছে।
আমি কুইক পয়েন্ট আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে ফেস্টিভ্যালের নামটা মনে রাখবে রজপট, কোথায় হয়, উড়িষ্যা, রিলেটেড টু ওম্যানহুড অ্যান্ড ফার্টিলিটির সঙ্গে এটা যুক্ত, আর সিম্বল হচ্ছে মাদার আর্থ অর্থাৎ ভূদেবী। আর কিসের সঙ্গে যুক্ত, এটা মনসুন অ্যারাইভেলের সঙ্গে যুক্ত। আর এই যে রজ শব্দটি কোথা থেকে এসছে, রজওয়ালা, ঠিক আছে, এর মিনিং কি, এই রজ শব্দের অর্থ কি মনে রাখবে, মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের কোন মন্দির প্রথমবার তার ধর্মীয় প্রতীক ও শব্দগুলির জন্য ট্রেডমার্ক প্রোটেকশন পেয়েছে? মনে রাখবে জগন্নাথ টেম্পল, যেটা পুরীতে লোকেটেড, উড়িষ্যাতে। পুরীর জগন্নাথ টেম্পল প্রশাসনিক সংস্থা শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন প্রথমবারের মতো মন্দিরের গুরুত্বপূর্ণ ধর্মীয় নাম এবং প্রতীকগুলির জন্য ট্রেডমার্ক প্রোটেকশন অর্জন করেছে। এর ফলে এই নাম এবং প্রতীকগুলি এখন আইনগতভাবে সুরক্ষিত পাবে। অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা সংস্থা এগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না। এবং দেখো, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের 3টি গুরুত্বপূর্ণ ধর্মীয় পরিচয়ের জন্য ট্রেডমার্ক পেয়েছে। কি কি 3টি, এগুলো তোমাদের কিন্তু 3টি একটু মনে রাখতে হবে। কি কি দেখো আমি বলছি। পতিত পাবন, ঠিক আছে, এটা আমার মনে হয় প্রথমটা হচ্ছে পতিত পাবন, অর্থাৎ দেখো এটি ভগবান জগন্নাথের একটা পবিত্র রূপ এবং প্রতীক হিসাবে পরিচিত, পতিত পাবন, এটা মনে রাখবে। আনন্দ বাজার, যেখানে দেখো প্রাঙ্গণে বিখ্যাত স্থান যেখানে মহাপ্রসাদ বিক্রি করা হয়, আনন্দ বাজার বলা হয়। আর নীল চক্র, দেখো এটা হচ্ছে নীল চক্র, এটা ট্রেডমার্ক পেয়েছে। মন্দিরের শিখরের ওপরে যে পবিত্র যে নীল চক্র, যে জগন্নাথ মন্দির অন্যতম, এর একটা পরিচয় চিহ্ন, এটা ট্রেডমার্ক পেয়েছে। তো 3টি, একটা হচ্ছে পতিত পাবন, একটা হচ্ছে আনন্দ বাজার, আর একটা হচ্ছে নীল চক্র, 3টি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টের নামই কিন্তু তোমরা মনে রাখবে। দেখো কুইক পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, একবার দেখে নাও। লোকেশন কোথায়, পুরী, কোথায় আছে লোকেটেড, উড়িষ্যাতে। দেখো কে বিল্ড অর্থাৎ কে তৈরি করেছিল, এটা কিন্তু পরীক্ষার যে কোনো পরীক্ষাতে পড়ে থাকে, মনে রাখবে অনন্ত বর্মন চোরগং দেব, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কোন ডাইনেস্টি, ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি তৈরি করেছিল এটা। কোন সেঞ্চুরিতে তৈরি করেছিল, দেখো 12 সেঞ্চুরি ইসিতে, সিইতে, ঠিক আছে। দেখো আর্কিটেকচার যদি বলে তাহলে কলিঙ্গ আর্কিটেকচারে এটা নির্মিত, মনে রাখবে। আর এখানে কাকে পুজো করা হয় আর কি, ঠিক আছে। দেখো লর্ড জগন্নাথ, দেবী সুভদ্রা, আর লর্ড বালভদ্র, ঠিক আছে, 3জনের এখানে পূজা করা হয়। লর্ড জগন্নাথ, দেবী সুভদ্রা, আর লর্ড বালভদ্র। দেখো ট্রেডমার্ক ভ্যালিডিটি কত, 10 ইয়ার্স, ঠিক আছে, এটা মনে রাখবে একটু। আর ট্রেডমার্ক যে সমস্ত টার্মগুলিকে দেওয়া হচ্ছে সেগুলো কি কি, পতিত পাবন, আনন্দবাজার, আর নীলচক্র, এই 3টি পয়েন্টই মনে রাখবে। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026-এ জয়ী প্রথম ভারতীয় কে? ঠিক আছে, গ্র্যান্ড মাস্টার নয় কিন্তু গ্র্যান্ড স্যান্ড মাস্টার, এটা মনে রাখবে, ঠিক আছে, এই টার্মটা। দেখো অপশন বি কারেক্ট, সুদর্শন পাটনায়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। চলো আমরা ডিটেলসে দেখে নিই। দেখো উড়িষ্যার বিখ্যাত যে বালুকা শিল্পী, দেখো বালি দিয়ে তৈরি হয়, বালি দিয়ে যে সমস্ত তৈরি করে অনেক কিছু, সেটা, ঠিক আছে। দেখো ভাস্কর্য তৈরি করেছে আর কি, দেখো বালি দিয়ে। সুদর্শন পাটনায়ক রাশিয়ার গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জিতে ইতিহাস তৈরি করেছেন। তিনি এই সম্মান অর্জনকারী প্রথম ভারতীয়, এটা মনে রাখবে। এবং রাশিয়ার কোথায় হলো, কালিনিন গ্রাদে, ঠিক আছে, কালিনিন গ্রাদে, রাশিয়ার কালিনিন গ্রাদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ স্যান্ড স্কাল্পচারে তিনি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়ের উপর ভিত্তি করে 3 মিটার উঁচু একটা বালুকা ভাস্কর্য তৈরি করেন। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে এই শিল্পকর্মে ক্লাইমেট চেঞ্জের ফলে ক্ষতিগ্রস্ত যে পৃথিবীর সাস্টেনেবল লিভিং এর বার্তা তুলে ধরা হয়েছে। এই শিল্পকর্মের মাধ্যমে তিনি কি তুলে ধরেছেন না, ক্লাইমেট চেঞ্জের ফলে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পৃথিবী এবং সাস্টেনেবল লিভিং কিভাবে সম্ভব, এই বার্তা তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে। কুইক পয়েন্ট আকারে আমরা দেখে নিই, চলো। প্রথম ভারতীয় বিজয়ী, ঠিক আছে, কালিনিন গ্রাদ কোথায় হলো, রাশিয়াতে। বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং, 3 মিটার শিল্পকর্মের উচ্চতা মনে রাখবে এটা, ঠিক আছে। কত সালে পদ্মশ্রী পেয়েছে দেখুন, 2014 সালে, ব্যাস এগুলো মনে রাখার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট। 2014 সালে পদ্মশ্রী পেয়েছেন, এটা একটু মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, জুন 2026-এ কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদানের ঘোষণা করেছে কোন রাজ্য? মনে রাখবেন অপশন সি কারেক্ট, উড়িষ্যা রাজ্য, ঠিক আছে। বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা খুব একটা ভালো একটা উদ্যোগ। দেখো উড়িষ্যা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেজি থেকে আর কি পিজি পর্যন্ত, পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
ঘোষণা করেছে আর কি, প্রদানের ঘোষণা করে। উড়িষ্যার সিএম এর অর্থাৎ মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবে, মোহন চরণ মাঝি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এই পয়েন্ট একটু দেখে নাও। এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি না, শিক্ষাকে আরো সহজলভ্য, অ্যাক্সেসেবল আর কি, এবং অন্তর্ভুক্তিমূলক, যাকে ইনক্লুসিভ বলা হয়, করা। ঠিক আছে, যাতে বিশেষ করে অর্থনীতি যারা দুর্বল শ্রেণী তারা ধরো সেই সমস্ত শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়, যারা পয়সার অভাবে ধরো পড়তে পারছে না তারা উপকৃত হয় যেন। ঠিক আছে, এর মাধ্যমে দেখো 10 লক্ষের বেশি শিক্ষার্থী উপকৃত হবে এবং আগামী 3 বছরে 35,000-এর বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা উড়িষ্যা সরকার কিন্তু করেছে। কুইক পয়েন্ট আকারে দেখে নাও, তাহলে কোন রাজ্য করলো কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি এডুকেশন? উড়িষ্যা। এটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই হবে, ঠিক আছে, বেসরকারিতে হবে না কিন্তু। 10 লক্ষ প্লাস শিক্ষার্থী এর মাধ্যমে উপকৃত হবে এবং 45,000 নতুন শিক্ষক নিয়োগ করা হবে এবং নিউ এডুকেশন পলিসি 2020 সেটা বাস্তবায়ন হবে আর কি। ঠিক আছে, এই পয়েন্টে দেখো একটু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয় বাট একটু মনে রাখবে যে গোদাবাড়ি মিশ্রা প্রাইমারি মডেল স্কুল প্রতিটি পঞ্চায়েতে সেখানে করা হবে আর কি, প্রতিষ্ঠিত করা হবে আর কি। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 9 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর্থাৎ এনবিএ এর অ্যাগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটি এর চেয়ারপারসন পদে কাকে নিয়োগ করা হয়েছে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে থাকে। দেখো ডক্টর PL গৌতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখো, অপশন সি কারেক্ট। ঠিক আছে, তাহলে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি এগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট যে কমিটি তার চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে বা চেয়ারপারসন হিসাবে? PL গৌতমকে। দেখো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কৃষি জীববৈচিত্র্য বিষয়ক এক্সপার্ট কমিটিকে 1 বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপারসন হিসেবে পদ্মশ্রী প্রাপ্ত দেখো উনি ডক্টর PL গৌতমকে নিয়োগ করা হয়েছে। মনে রাখবে এই কমিটি অ্যাগ্রো বায়োডাইভার্সিটি সংরক্ষণ, সাস্টেনেবল ইউজ অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং সংক্রান্ত বিষয়ে NBE কে পরামর্শ প্রদান করবে। NBE ফুল ফর্মটা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। ঠিক আছে, দেখো এই কমিটির অন্যতম কাজ কি? কৃষি জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা, দেশীয় যেসব ফসলের জাত এবং পশুর প্রজাতি তা রক্ষা করা এবং বীজ খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা। ঠিক আছে, দেখো আমি পুরো পয়েন্ট আকারে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। তাহলে দেখো চেয়ারপারসন মনে রাখবে PL গৌতম, পদ্মশ্রী পেয়ে যাবো 2026-এ, এবং কোন সংস্থার নামটা মনে রাখবে? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি নামটা মনে রাখবে একটু, অথরিটি সংস্থার নামটা। ঠিক আছে, সদর দপ্তর দেখো চেন্নাই, তামিলনাড়ু লোকেটেড। তামিলনাড়ু বর্তমানে CM কে, নতুন CM হয়েছে বলবে তোমরা সবাই। ঠিক আছে, প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল দেখো? 2003 সালে। আর কোন আইনের অন্তর্ভুক্ত এটা মনে রাখবে? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। ঠিক আছে, আর কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? এই ফুল ফর্মটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি বলে দিচ্ছি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। E ফর এনভায়রনমেন্ট, F মানে হচ্ছে ফরেস্ট, ঠিক আছে, C মানে হচ্ছে ক্লাইমেট, আর একটা C মানে হচ্ছে চেঞ্জ। তাহলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখো আজকে আমাদের লাস্ট প্রশ্ন, আর এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, কারণ তোমরা জানো স্কিম থেকে কিন্তু প্রশ্ন পড়ে যে কোনো পরীক্ষা হোক। দেখো ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন 2.0, তাই তো কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদ? মনে রাখবে 31শে আগস্ট 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে, অপশন সি কারেক্ট। দেখো পুরো বিষয়টা আমি বলছি তোমাদের কি বিষয়টা। দেখো ভারত সরকার ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন 2.0 মেয়াদ 31শে আগস্ট 2026 পর্যন্ত বাড়িয়েছে। 20,000 কোটি টাকার গ্যারান্টি ইস্যু হওয়া পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। ঠিক আছে, দেখো এই প্রকল্পটি ফাইন্যান্স মিনিস্ট্রি মার্চ 2026-এ চালু করে এবং ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট কোম্পানি লিমিটেড এটি বাস্তবায়ন করে থাকে। এটা মনে রাখবে ফুল ফর্মটা, ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট কোম্পানি লিমিটেড এটি বাস্তবায়ন করে থাকে। মার্চ 2026-এ চালু হয়েছে। দেখো মাইক্রো ফাইন্যান্স সেক্টরকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয়। তাহলে তোমাদের একটু আগে বোঝানো কেন হয় এটা, তো মাইক্রো ফাইন্যান্স যে সমস্ত সেক্টরগুলো আছে তাদেরকে শক্তিশালী করা। আর এটি প্রথম কখন শুরু হয়েছিল মনে রাখবে? কোভিড-19 মহামারীর পর 2021 সালে এটা স্টার্ট হয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, এছাড়া দেখো বড় NBFC MFI গুলির জন্য সর্বোচ্চ যে ঋণ সীমা সেটা 300 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,000 কোটি টাকা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা।
দেখো আমি কুইক রিভিশন পয়েন্ট আকারে নিয়ে নিয়েছি, তো তোমাদের বুঝতে বিষয়টা দেখো আরো সহজ হবে। তাহলে স্কিমের নামটা মনে রাখবে CGSMFI 2.0। তাহলে সম্প্রসারণ করা হয়েছে 31/7/2026 পর্যন্ত। সংস্থার নামটা মনে রাখবে NCGTC, ফুল ফর্ম কি, ন্যাশনাল ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট কোম্পানি লিমিটেড। চালু হয়েছিল দেখো মার্চ 2026, কিন্তু ঠিক আছে কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত মনে রাখবে, ফাইন্যান্স মিনিস্ট্রি। আর দেখো এর যে লিমিটেশন সেটা 300 কোটি থেকে 1000 কোটি টাকা করা হয়েছে, এবং অ্যাপ্রুভ লোন দেখো এটা মনে রাখবে 770 কারোর মানে কোটি টাকা, ঠিক আছে। আর গ্যারেন্টি কভারেজ এটা একটু মনে রাখবে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি 80% কাদের, সবার জন্য নয় কিন্তু, 80% হচ্ছে স্মল মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য 80%, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো মিডিয়াম, আর 70% হচ্ছে লার্জ, এটা লার্জ। তাহলে মনে রাখবে স্মল মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য 85%, মিডিয়াম হচ্ছে 75, আর স্মল বলে 70%, ঠিক আছে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চেষ্টা তোমাদেরকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রোভাইড করা, ঠিক আছে। আর আরও বেটার করা, আমি আরও বেটার করার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা আরও ইমপ্রুভ করা উচিত ছিল, তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আরও ইমপ্রুভ করবো নিজেকে। চলো দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো।